এটি কি নিছকই একটি দুর্ঘটনা, নাকি এটি এড়ানোর কোনো উপায় ছিল? কেন এটা হলো সেটা বলা উচিত। ওই বিমানটি মানে উড্ডয়ন সক্ষম ছিল কিনা, বাংলাদেশ বিমান বাহিনীর যথাযথ রক্ষণাবেক্ষণের ব্যবস্থা ছিল কিনা, এগুলো দেখা উচিত। অন্যান্য কি কি ব্যবস্থা নিলে এই ধরনের ঘটনা ঘটবে না, এবং এয়ারপোর্ট বা বিমান ঘাঁটিটাকে ওখান থেকে সরিয়ে দেওয়া উচিত কিনা সেটাও বিবেচনা করা উচিত। চীনের বিমান ব্যবহার করা হয়েছে, যুদ্ধ বিমান, যেটি বিধ্বস্ত হয়েছে, এবং একই সাথে এটি 10 বছর, যারা বিশেষ করে সামরিক বিশেষজ্ঞ তারা বলছেন এই ধরনের বিমানগুলো 10 বছরের বেশি ব্যবহার করা উচিত নয়, এবং এটিতে ত্রুটির কথা যেটি আলোচনায় উঠে আসছে সেটি পর্যাপ্তভাবে পরীক্ষা করেই আসলে উড্ডয়নের অনুমতি দেওয়া দরকার ছিল। অর্থাৎ কারিগরি জায়গা থেকে, টেকনিক্যাল জায়গা থেকে কোনো গাফিলতি আপনি দেখছেন কিনা? চাইনিজ টেকনোলজি পৃথিবীতে কখনো একটা উন্নত টেকনোলজি না, কিন্তু চাইনিজ টেকনোলজিকে আপনারা সবাই জানেন যে পৃথিবীর প্রত্যেক প্রান্তে চাইনিজ টেকনোলজির একটা প্রতি ট্রাস্ট বা ভরসা একটু কম। পৃথিবীতে খুব উন্নত ভালো শহরগুলোতে দেখবেন না কখনো যে বিমান বন্দর বা এরকম বিমান ঘাঁটি শহরের কেন্দ্রস্থলে থাকে। এটি কি নিছকই একটি দুর্ঘটনা, নাকি এটি এড়ানোর কোনো উপায় ছিল, কিংবা এটি আসলে কি মনে করবেন আপনি এই ঘটনাটিকে? আপনাকে ধন্যবাদ। প্রথমে আমি এই যে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটলো মনমন্ত্রীতে, যারা নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছে সকলের জন্য আমি গভীর শোক প্রকাশ করছি এবং আহত নিহত সকলের পরিবারের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করছি। এটা ভয়ঙ্কর ঘটনা। যে কোনো দেশে এই ধরনের ঘটনা সারা জাতিকে মর্মাহত করে। যেটা আপনি প্রথম উল্লেখ করছেন, বাংলাদেশের 1 কোটির বেশি বাসিন্দা নাগরিক বিদেশে থাকেন, তারা সবাই মর্মাহত। তো আপনি বলছেন এটা এড়ানো যেত কিনা। দেখুন, এটা একটা কথা, এটা একটা দিক লোকে বলছে যে এয়ারপোর্টের একদম কাছে উত্তরা। তো আমাদের দেশে উত্তরা, নিকুঞ্জ, এই সমস্ত এলাকায় বহু বছর আগে একটা লিমিট ছিল, সম্ভবত 2 তলার বেশি ঘর করা যাবে না, অনেক আগে। তার পরবর্তীতে বিভিন্ন সময় ব্যক্তিগুলো ওই পরিমাপ গুলো কাটিয়ে তাদেরকে 6 তলা 7 তলা ঘর করতে দেওয়া হয়েছে। এমনকি সেখানে আমি তো দেখেছি নিকুঞ্জ রাস্তার সামনে একটা 5 স্টার হোটেল হয়েছে, সেটা সম্ভবত 20-25 তলা এটা পারমিশন দিয়েছে। ফলে এটা একটা ট্র্যাজিক ব্যাপার। এখানে যেটা হয়েছে, এটা কোনো উঁচু বিল্ডিং এর সাথে ধাক্কা লেগে হয়নি, কিন্তু ওইটাও আর একটা ভবিষ্যতের জন্য এটা খেয়াল রাখতে হবে যে উঁচু বিল্ডিং যেখানে করা হয়েছে। এই একটা। 2 নম্বর হচ্ছে বাংলাদেশের ঢাকার মূল এয়ারপোর্ট ওখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু এখানে আপনার এয়ারফোর্সের বিমান ঘাঁটিটা, বাংলাদেশ বিমানের ঘাঁটিটা ওখানে একবারে সেখানে তেজগাঁয়, আগের রাজধানী, আগের এয়ারপোর্ট যেটা ছিল। তো সেখান থেকে লোকাল কিছু কিছু ফ্লাইট চলে, আর এটা এয়ারফোর্সের ঘাঁটি। তো এখন এয়ারফোর্সের ঘাঁটিতে এয়ারফোর্সের বৈমানিক, নিঃসন্দেহে তার মৃত্যুতে আমি শোক প্রকাশ করছি। নিঃসন্দেহে তিনি ইচ্ছা করে তো এই দুর্ঘটনা ঘটাননি, দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা কিছুদিন আগে ভারতে এয়ার ইন্ডিয়ার ঘটছে, যুক্তরাষ্ট্রের অন্যান্য দেশে সবসময় ঘটে। দুর্ঘটনা এড়ানো নিয়ে কথা বলা উচিত, কেন এটা হলো সেটা বলা উচিত। ওই বিমানটি উড্ডয়ন সক্ষম ছিল কিনা, বাংলাদেশ বিমান বাহিনীর যথাযথ রক্ষণাবেক্ষণের ব্যবস্থা ছিল কিনা, এগুলো দেখা উচিত। আরেকটা হচ্ছে বৈমানিক, এই আজকে মাত্র প্রথম এই যে দিনটা গেল, প্রথম উনি একা ট্রেনিং ফ্লাইটে গিয়েছিলেন। এর আগে তার সাথে নিশ্চয়ই ট্রেনার আরেকজন থাকতেন। তো এই যে উনি গেলেন, তার এই যাওয়ার মতো, একা তাকে দেওয়ার মতো যারা পারমিশন দিয়েছেন সেই পরিমাণ দক্ষতা তিনি অর্জন করেছিলেন কিনা, 1। 2 নম্বর হচ্ছে যান্ত্রিক ত্রুটির কথা বলা হচ্ছে। সম্ভবত উড্ডয়নের 12 মিনিটের মাথায় এটা ধসে পড়লো। তো তাহলে ওই ত্রুটিগুলো ঠিক মতো দেখা হয়েছে না, অনেকগুলো প্রশ্ন এখানে আছে। এগুলো কিভাবে এড়ানো যায়? এবং আমি আরেকটা কথা, আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা একটা আছে, বাংলাদেশের এই ধরনের দুর্ঘটনা তো অনুসন্ধান করা, কারণ অনুসন্ধান করা টেকনোলজি নিশ্চয়ই আছে।
কিন্তু তার চাইতে আরো বেশি সক্ষমতা আছে আন্তর্জাতিক সংস্থা। আমি আশা করব তাদেরকেও এই তদন্তের সাথে, পরীক্ষার সাথে সবকিছু মানে ইনভলভ করা হবে, তাতে অনেক তথ্য বেরিয়ে আসতে পারে ভবিষ্যতের জন্য। আপনি যেটা বললেন, আমাদের দেশ মানে যাতে এটা, এই ধরনের ঘটনা যদি কোনো ভুল হয়ে থাকে সেটা এড়ানো যায়, এবং অন্যান্য কি কি ব্যবস্থা নিলে এই ধরনের ঘটনা ঘটবে না, এবং এয়ারপোর্ট বিমান ঘাঁটিটাকে ওখান থেকে সরিয়ে দেওয়া উচিত কিনা সেটাও বিবেচনা করা উচিত, এবং বৈজ্ঞানিকের সক্ষমতা সবকিছু সব দিক বিবেচনা করা, পরীক্ষা তদন্ত করা উচিত। অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো যে এই ধরনের প্রশিক্ষণ, বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা বাংলাদেশে নতুন কিছু নয়। আজকে হয়তো এটি একটি স্কুলের উপর পড়েছে বলে এতগুলো প্রাণহানি ঘটেছে। এর আগে বিমানবন্দরগুলোতে কিংবা যে প্রশিক্ষণের জায়গাগুলোতে সেখানে বিধ্বস্ত হয়ে বেশ কয়েকজন পাইলটও কিন্তু প্রাণ হারিয়েছিলেন। কিন্তু এবার যেটি হয়েছে, অনেকেই আঙুল তুলছেন চীনের বিমান ব্যবহার করা হয়েছে, যুদ্ধ বিমান যেটি বিধ্বস্ত হয়েছে, এবং একই সাথে এটি 10 বছর, যারা বিশেষ করে সামরিক বিশেষজ্ঞ তারা বলছেন এই ধরনের বিমানগুলো 10 বছরের বেশি ব্যবহার করা উচিত নয়, এবং এটিতে ত্রুটির কথা যেটি আলোচনায় উঠে আসছে সেটি পর্যাপ্তভাবে পরীক্ষা করেই আসলে উড্ডয়নের অনুমতি দেওয়া দরকার ছিল। অর্থাৎ কারিগরি জায়গা থেকে, টেকনিক্যাল জায়গা থেকে কোনো গাফিলতি আপনি দেখছেন কিনা? ধন্যবাদ। প্রথমত আমি আসলে নিজেও মাহমুদুল ভাইয়ের মতো সংসপ্ত পরিবারকে আমার সমবেদনা জানাই। এরকম ঘটনা সত্যি নজিরবিহীন, বিশেষ করে স্কুলে যখন এরকম ঘটনা ঘটে যেখানে আমাদের কোমলমতি শিশুরা যায়, আমরা প্রত্যেকেই যারা বিশেষ করে বাবা মা, আমরা নিজেদের সন্তানদের চেহারাটা সেখানে দেখতে পাই, এবং এক ঝলসানো যে বাচ্চাদের কিছু ভিডিও ফুটেজ যেটা সোশ্যাল মিডিয়া এসছে, আমরা সবাই সেটা দেখেছি। আমি আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে এই দৃশ্য দেখার পর আমি নিজে এখনো পর্যন্ত খানিকটা সিক বোধ করতেছি যে আসলে এটা কেন হলো, আল্লাহ তুমি এটা কেন করালা বাংলাদেশের জন্য। সবসময় আমি দোয়া করছি, আমি আজকে সারাদিন আমার চোখের মধ্যে সেগুলোই ভাসছে। হাওয়েভার, লোক দুর্ঘটনা তো ঘটবেই, কিন্তু আমাদেরকে দুর্ঘটনা এড়ানোর জন্য যে প্রিকশনস গুলো নেওয়া দরকার, সেই প্রিকশনস গুলো আমরা এখানে নিচ্ছি কিনা সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মাহমুদুল্লাহ ভাই কিছু জিনিস পয়েন্ট আউট করলেন, এগুলো অবশ্যই আমরা এগুলোর জন্য হয়তো আমাদেরকে একটু ওয়েট করতে হবে, তদন্ত চলবে, এবং যেহেতু ঘটনাটি আমাদের আমেরিকাতে আজকে আমরা সকালে জেনেছি, এবং হয়তো আগামী 2-1 দিনের মধ্যে আরো অনেক ডিটেলস আসবে যে কি টেকনিক্যাল প্রবলেমটা ছিল, সেটা অ্যাভয়েড করা যেত কিনা। আপনি যেটা বললেন যে একজন বৈমানিক তিনি একা কেন সেই যুদ্ধ বিমানটা পরিচালনা করলেন, তার যথেষ্ট সেই দক্ষতা অর্জন করেছে কিনা, এগুলো অনেক প্রশ্ন আমাদের সামনে হয়তো অনেক উত্তর আমাদেরকে বের করে দিবে। তো আমি যেটা বলতে চাই যে চাইনিজ টেকনোলজি যেটা আপনি বলেন, চাইনিজ টেকনোলজি পৃথিবীতে কখনো একটা উন্নত টেকনোলজি না, কিন্তু চাইনিজ টেকনোলজিকে আপনারা সবাই জানেন যে পৃথিবীর প্রত্যেক প্রান্তে চাইনিজ টেকনোলজির একটা প্রতি ট্রাস্ট বা ভরসা একটু কম। তো এই বিমানটা একটু বেশ পুরানো বিমান ছিল। তো এখন কথা হচ্ছে, পুরানো বিমান হলে তো আমার দুর্ঘটনা ঘটবেই। এই ঘটনাটি আমাদেরকে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে কারণ এটা স্কুলের মধ্যে হয়েছে, এবং কোমলমতি বাচ্চারা এর দ্বারা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা আমাদেরকে সবাইকে ব্যথিত করেছে, আমাদের অশ্রু পর্যন্ত ঝরেছে। আমি অনেকবার সারাদিন ফিল করছিলাম যে আমার চোখ দিয়ে পানি পড়বে কিনা, আমার চোখ দিয়ে পানি পড়বে কিনা, এমন একটা ফিলিংসও আমার মধ্যে এসেছিল। তো হাওয়েভার, এখন কথা হচ্ছে যে বাংলাদেশের ঢাকা শহরে কিন্তু 1 কোটির উপর মানুষ বসবাস করে, এটা কিন্তু খুব ডেন্স পপুলেটেড একটা সিটি সারা ওয়ার্ল্ডের মধ্যে। তো এরকম একটা সিটির মধ্যে দেখেন, এর আগেও একটা সরকার কিন্তু চেষ্টা করেছিল যে আমাদের যে প্রধান বিমানবন্দরটা আছে সেটা ঢাকা শহরের বাইরে নিয়ে যাওয়ার, এবং এই বিমানবন্দরটা যেটা বিশেষ করে এই যে এটা কিন্তু আমি আজ থেকে যখন 22-24 বছর আগে আমি যখন ঢাকায় ছিলাম, তখন এই বিমানগুলোর যে মানে এই যে এখানে উঠানামা এর যে শব্দ, এটা কিন্তু একটা বিশাল ঢাকা শহরের মধ্যে বায়ু দূষণ তৈরি করে। পৃথিবীতে খুব উন্নত ভালো শহরগুলোতে দেখবেন না কখনো যে বিমান বন্দর বা এরকম মানে বিমান ঘাঁটি শহরের কেন্দ্রস্থলে থাকে। বাংলাদেশে এগুলো কেন্দ্রস্থলে মানে স্বাধীনতার পর আসলে এগুলো তৈরি করা হয়েছে, কিন্তু আমাদের যে মানে ফোরসাইট থাকা দরকার ছিল, ফিউচার দেখা দরকার ছিল, এটা আমাদের রাজনীতিবিদদের মধ্যে কখনো আসে নাই। যদি আসতো তাহলে এই বিমান বন্দর কিংবা এই বিমান ঘাঁটিগুলো আসলে ঢাকা শহরের কেন্দ্রে থাকা একদমই উচিত না। এটা শব্দ যেমন দূষণ করে, এটা এই ধরনের দুর্ঘটনা ভবিষ্যতে আরো হতে পারে। আমরা তো একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমরা তো জানি না, আমাদেরকে তো আর আমেরিকার নতুন যুদ্ধ বিমান তো ইউজ করার মানে সামর্থ্য আমাদের নাই। আমাদের হয়তো চায়না থেকে রাশিয়া থেকে হয়তো এই ধরনের বিমান কিংবা ইউজ বিমান এগুলো নিয়ে এসে আমাদেরকে মোটামুটি চলতে হয়। তো এগুলো যখন ডেন্স পপুলেটেড এরিয়ার মধ্যে থাকে তখন কিন্তু এটা ভবিষ্যতের জন্য একটা সংখ্যা তৈরি করে। আমার মনে হয় যে এবার হয়তো এখান থেকে আমাদের একটা টনক নড়বে, এবং এটা একটা আর্জেন্সি তৈরি হবে যে কেন বিমানবন্দর এবং এই বিমান ঘাঁটিগুলোকে ঢাকা শহরে বাইরে নিয়ে যাওয়া। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।